নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার 2.0 এর সেই রহস্য ঘেরা জগতে, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় অজানা কিছু প্রশ্নের দরজা, আর প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে থাকে অদেখা কোনো সত্য। এখানে ভয়ের চেয়ে বড় হলো কৌতূহল, আর উত্তর খোঁজার পথটাই সবচেয়ে রহস্যময়। তাহলে প্রস্তুত হন, আর মনোযোগ দিয়ে শুনুন, আর নিজেই খুঁজে নিন সত্যের ইঙ্গিত। শুরু হচ্ছে আজকের গল্প। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটি কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি লাইক বাটনটা চাপুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। সকাল সকাল ব্যোমকেশের সঙ্গে আমার এই নিয়ে কয়েক দফায় বিরোধ লেগে গেল। এই কদিন হয়েছে আমরা ডুভার্স লেনে এসে উঠেছি। ব্যোমকেশ এবং আমার দুজনেরই আমাদের শাসন ব্যবস্থা নিয়ে একটু ভাবনা আছে। তবে আজকে সকাল যে বিরোধ নিয়ে শুরু হয়েছিল সেই সম্পর্কে আপনাদের খানিক ওয়াকিবহাল করে রাখা ভালো। আমি আর ব্যোমকেশ বিশেষ কোনো কাজে এখন লিপ্ত নেই। আমার একটা উপন্যাস লেখা এখন চলছে, যা শেষ হতে আমার অনেকখানি সময় লাগবে। তাই আমি একটু সময় সুযোগ পেলে ব্যোমকেশের থেকে বুদ্ধি নিচ্ছি, আর লেখার কাজটা একটু একটু করে কচ্ছপের গতিতে এগিয়ে নিয়ে চলেছি। প্রকাশনা সংস্থা থেকে চাপ এসেছে, যত শীঘ্রই সম্ভব আমাকে গল্প শেষ করতেই হবে। তাই কোনো উপায় না পেয়ে সঙ্গে গল্পের ছলে কিছু গল্পের খোঁজ পেয়েই যাচ্ছি। উপন্যাসের খসড়া তৈরি করতে গিয়ে দেখি বড় ফাঁক থেকে যাচ্ছে, যা সাধারণ কল্পনা দিয়ে ভরাট করা মুশকিল। উপন্যাসটি একজন বিজ্ঞানীর পটভূমিকায় নির্মিত, এবং অবশ্যই সেই সঙ্গে ক্রাইমের অংশও রয়েছে। তাই সেই ক্ষেত্রে আমায় একটু ব্যোমকেশের সাহায্য নিতেই হচ্ছে। ব্যোমকেশ আমাকে সব দিক থেকে সাহায্য করবে বলেই আমার বিশ্বাস। ব্যোমকেশের সঙ্গে আমার পরিচয় বেশ অনেক দিনের হলো, তাই ওর থেকে আমি ওর একটা পুরনো কেস সম্পর্কে জানতে চাইছিলাম। যদি একটা গল্প শুনতে পাই তাহলে ওটা একটু পরিবর্তন করে আমি বেশ একটা জমকালো লেখা লিখতে পারবো। ব্যোমকেশকে বললাম, দেখো ভাইয়া, তোমার সঙ্গে আমার বেশি দিনের পরিচয় না হলেও আমি অন্তত এইটুকু বুঝতে পেরেছি যে তোমার বুদ্ধির তীক্ষ্ণ ধারে আজ অবধি অনেকেই কুপকাত হয়েছে। আমার আসন্ন একটা গোয়েন্দা উপন্যাসে তাই তোমার সাহায্য চাই। দেখো, শুধুমাত্র লেখকরাই জানেন যে গল্প কিংবা উপন্যাসের সব চরিত্র কাল্পনিক হয় না। মানে আমিও কিছু কিছু লেখায় আমার না পাওয়া চাহিদাগুলোকে পূরণ করেছি ওই চরিত্রগুলোর মধ্য দিয়ে। তাই ভাবছিলাম তোমার অভিজ্ঞতার ভাণ্ডার থেকে যদি একটা বাস্তব ঘটনার হদিশ পাই, তবে আমার এই বৈজ্ঞানিক রহস্যের প্লটটা একদম জমে যাবে। পাঠকরাও পড়ার সময় বেশ বাস্তব স্বাদ পাবে। মানুষের কুটিল বুদ্ধির মিশেল থাকে, তবেই সেই উপন্যাস সার্থকতা পায়। তোমার ভাণ্ডারে নিশ্চয়ই এমন কোনো হাড়হিম করা স্মৃতি আছে, আমাকে বলো না ভায়া। ব্যোমকেশ কিছুক্ষণ নিস্তব্ধতার আড়ালে গা ঢাকা দিল। তার মুখের উপর একটা কালো ছায়ার মোটা স্বর পড়ল। মনে হয় নিজের পুরনো কোনো চিন্তার দেশে সে পাড়ি দিয়েছে। আমি ওর মৌনব্রত ভাঙার উদ্দেশ্যে বললাম, কি হে ব্যোমকেশ, তুমি এমন করে একেবারে চুপ করে গেলে যে? তোমার মন কোনো অতীতের দরজায় কড়া নাড়ছে নাকি? নাকি আমার গল্পের কথা শুনে কোনো পুরনো অপরাধীর চেহারা চোখের সামনে ভেসে উঠছে? ব্যোমকেশ মৃদু হেসে বলল, মনকে অতীতে ভ্রমণ করাতে গেলে মাঝে মাঝে একটু মৌনতা বজায় রাখা প্রয়োজন। আসলে তোমাকে আমি এমন একটা কেস সম্পর্কে অবহিত করতে পারি যেটা তোমার পাঠকদের একেবারে অভিভূত করে দিতে পারে। বিজ্ঞানের সঙ্গে অপরাধের যোগসূত্র নিয়ে যখন লিখতে চাইছো, তখন একটা পুরনো কেস আমার মনে পড়ছে। তবে মনে রেখো অজিত, বাস্তব সবসময় উপন্যাসের চেয়েও বেশি জটিল হয়। সেখানে যুক্তি আর পাগলামির তফাৎ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে সাধারণ সত্য উপন্যাসের চেয়ে বেশি রোমাঞ্চকর মনে হয়। আমি ব্যোমকেশের এহেন কথা শুনে বেশ অবাক হলাম, এবং সেই সঙ্গে যথেষ্ট কৌতূহলী হয়ে পড়লাম। আমি একটু গম্ভীর গলায় বললাম,
আচ্ছা বেশ, না হয় বলেই ফেলো আমাকে কি ব্যাপার। তোমার মুখ থেকে শোনা গল্পের একটা আলাদাই রোমাঞ্চ আছে। নাও নাও, শুরু করো তো শুনি। আমি একদম তৈরি, তুমি শুধু জটটা খুলতে শুরু করো। আসলে এই কেসটি আমার জীবনের একটি অন্ধকারে মোড়া কেস, এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকটি চরিত্র কোনো ছোটখাটো চোর বা খুন খারাপের মধ্যে পড়ে না। এখানে অপরাধের ধরনটা ছিল একটু আলাদা। যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল, তাদের মগজের বুদ্ধি সাধারণ অপরাধীর চেয়ে অনেক বেশি ধারালো। সেটা ছিল একটা স্নায়ুর লড়াই, পেশি দিয়ে নয়। সেখানে খেলাটা হয়েছিল স্বয়ং মগজ নিয়ে। আমি একটু ঢোক গিলে বললাম, এই মানে তাহলে ঠিক আছে, আমি না হয় সেরকম বুঝেই গল্পটি পরিবেশন করব, আর তুমি বলতে শুরু করো। ব্যোমকেশ তার চেয়ারে হেলান দিয়ে একখানা সিগারেট মুখে গুঁজে সেটা ধরালো। আমাকেও আগুন দিল। দুজনে মিলে সিগারেট ধরিয়ে বিকেলের গড়িয়ে পড়া আলস্যে একটু তা দিয়ে বসলাম। ব্যোমকেশ তার কেসের বৃত্তান্ত আরম্ভ করল। তখন আমার সদ্য সদ্য এইসব কাজে আসা। বরাবরই আমি সত্যি পছন্দ করি, তাই নিজেই ঠিক করেছিলাম হলে কিছু ভিন্ন প্রকৃতির সত্য অনুসন্ধান করব। কাজেই সত্যান্বেষী হওয়ার প্ল্যান করেছিলাম। বেসরকারি হলেও আমি কিন্তু কোনো শখের গোয়েন্দা কিংবা টিকটিকি নই। আমি হলাম গিয়ে ফুল টাইমার একজন সত্যান্বেষী, যার মূল লক্ষ্য সমাজের কালো দিকগুলোকে আলোকিত করা, আর আলোকিত দিকগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর যেসব জায়গায় এই দুটোই জিনিস অ্যাচিভ করেছি, তারা আমার থেকে দূরে থাকতেই পছন্দ করে। তখন হাতে খুব একটা কাজ ছিল না, কিন্তু সত্য খুঁজে বের করার একটা নেশা তৈরি হয়েছিল মনের মধ্যে, বুঝলে। যাই হোক, তখন অল্প বয়স, আর সবে সবে যৌবনের বর্ষাকালে মৃদু মৃদু বৃষ্টির ছোঁয়া পাচ্ছি। যৌবন হলো এমন এক কাল যাতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা অনেকাংশে নিজের বশ ছাড়িয়ে যায়। তুমি লেখক মানুষ, সেটা আমার চেয়ে অনেকাংশে ভালো বুঝবে। আমি তখন সম্প্রতি একটি চুরির ঘটনায় নাক গলিয়ে ইন্সপেক্টর দাসবাবুর নেক নজরে এসেছিলাম। আসলে উনি নিজেই এ তদন্তের কাজে যুক্ত ছিলেন, কিন্তু আমাকে নাক না গলালে কখনোই সেই আসামি যে ধরা পড়তো না, সেই সম্বন্ধে আমি নিশ্চিত। সেই ঘটনার পরই আমার মনে হয়েছিল এই পথটাই আমার আসল ঠিকানা। তবে আমি বুঝতে পারিনি যে ছোটখাটো চুরির চেয়েও বড় কোনো পৈশাচিক বুদ্ধির মুখোমুখি আমাকে খুব শীঘ্রই হতে হবে। আমি তোমাকে এখন সেই গল্পের দিকে নিয়ে যাব না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি সেই কেসের পর কিছুদিন একটু বিশ্রাম নিচ্ছি। এমন সময় আমাকে তলব করলেন শহরের একজন নামজাদা ভদ্রলোক। সেই ভদ্রলোকের ছেলে আর আমি একসঙ্গে কলেজে পড়তাম। আমার সেই বন্ধুর বাবা আমাকে একদিন ডাকলেন তাদের বাড়িতে। হয়তো আমার বুদ্ধি বিচার করার জন্যই তিনি আমাকে ডেকেছেন মনে করে আমিও তাদের আতিথেয়তা গ্রহণ করলাম। কিন্তু তখনও অবধি আমি জানতাম না আমার জীবনের মোড় ঘুরে যেতে পারে এই কেসে জড়িয়ে পড়ে। দিবেন্দু আমায় যখন ফোন করে ডাকলো, তখন ওর গলার স্বরে একটা চাপা অস্বস্তি ছিল, যেন কোনো একটা কথা আমায় বলতে চেয়েও বলতে পারছে না। ওর কথা বলার ধরন দেখেই আমি বুঝেছিলাম যে জল অনেক দূর গড়িয়েছে। নেহাত আমন্ত্রণে ওর গলা ওভাবে কাঁপার কথা নয়। আমার বন্ধু দিব্যেন্দুর সঙ্গে আমি যখন তাদের বাড়িতে প্রবেশ করলাম, তখন সেখানে ঢুকে আমার তো একেবারে চক্ষু চড়ক গাছ। মানে তার আগে আমি এহেন বড়লোক বাড়িতে কখনোই প্রবেশ করিনি। ভদ্রলোক ছিলেন হেয়ার স্কুলের বিজ্ঞানের শিক্ষক। তার পক্ষে এহেন বিলাসবহুল বাড়িতে থাকাটা আমার কাছে একটা বিষয় ছিল বটে। আমি মনে মনে ভাবছিলাম, একজন স্কুল মাস্টারের বাগান বাড়ি এত বড় হয় কি করে। বসার ঘরের সেই ঝাড় লণ্ঠন থেকে শুরু করে দেয়ালের ঘড়ি সবই যেন আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। সেই বিশাল হলের জাঁকজমক দেখে আমি তো থ খেয়ে গেলাম। বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে ঘরের সাজগোজ সবই ছিল বড্ড বেশি পরিপাটি। বিশাল বড় বসার ঘর, তাদের নানা রকমের চিত্রকলা আর সুন্দর সুন্দর ফুলের টবে সাজানো ল্যাভেন্ডার, অর্কিড, আরো কত প্রকার ফুলের পাহাড় দেখলাম বাগানে। মাঝের ঘরে ঝাড়লণ্ঠন, বড় বড় ঘরে প্যারিসের বিভিন্ন সুন্দর কারুকার্য করা মূর্তি রয়েছে। মানে এক কথায়, তার আগে আমি তো এমন পরিপাটি করা বড়লোক বাড়ি দেখিনি, তাই বেশ বিস্মিত হয়ে সব দিক দেখছিলাম। কিন্তু ওই আলোর ঝকঝকানির নিচে যে কি অন্ধকার জমা হয়েছিল, তা আমি তখনও আন্দাজও করতে পারিনি। দিব্যেন্দু আমার বিষয় দেখে হেসে বলল, কিরে, এভাবে হতচকিত হয়ে কি দেখছিস?
তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছিস। রাজবাড়ি নয় রে ভাই, এটা সাধারণ এক মাস্টারের ঘর। আমি হালকা হেসে বললাম, না মানে তোর বাড়িতে আগে কখনো আসিনি তো, আর তোর দৈনন্দিন জীবন দেখলে তো বোঝাই যায় না তুই এত বড় বাড়ির ছেলে। কলেজে তো তোকে দেখে ভেবেছিলাম আমার মতোই সাদাসিধে কোনো মধ্যবিত্ত ঘরের ছেলে। এখন দেখছি তোর বাড়ি তো রীতিমতো রাজপ্রাসাদ সম। সে একটু হেসে বলল, আরে সেসব কথা বাদ দে। আমার বাবা কখনই আমাকে বিলাসিতা করতে শেখাননি। তিনি আমাকে যথেষ্ট কষ্ট করেই বড় করেছেন। আমি বিস্মিত হয়ে বললাম, কষ্ট? কষ্ট করে কেন বড় হতে হয়েছে তোকে? বিলাসবহুল এই ইমারত আর বাইরের বাগান তো অন্য কথা বলছে দিব্যেন্দু। কষ্টটা ঠিক কোন জায়গায়? হয়েছে বন্ধু, হয়েছে। এসব তো আমার বাবার নিজের তৈরি করা নয়। আমার ঠাকুরদা ছিলেন ওপার বাংলার জমিদার। তিনি এদেশে এসে বাস করলেও ওপার বাংলার ঠাট বাট কিছুই বজায় রাখতে পারেননি। এই দেখ না, একটু কৃত্রিম চেষ্টা করেছেন, সে তো দেখতেই পাচ্ছিস। আমার বাবা কিন্তু ঠাকুরদার মৃত্যুর পরেও সেগুলো একেবারে অক্ষত রেখে দিয়েছেন। দেখ, কেউ দেখলে বলবেই না এগুলো পুরনো হয়ে গেছে। আমি ওর কথায় সম্মত হলাম। ওর কথা একেবারেই মিথ্যে নয়। কেউ আপাত দৃষ্টিতে দেখে বলতেই পারবে না যে ওগুলো পুরনো, বরং এগুলো এমনভাবে চকচক করছে যেন এগুলো কিছু আগেই লাগানো হয়েছে। একেবারেই বয়স হয়নি একটি জিনিসেরও। মেঝের মার্বেল থেকে দেয়ালের কারুকার্য কোথাও সময়ের আঁচড় লাগেনি। দেখে মনে হচ্ছে সব কিছু খুব যত্ন পরিপাটি করে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তাই বলে সবকিছুই কি তোর ঠাকুরদার আমলের? মানে কিছু জিনিস তো মনে হচ্ছে এখনকার সময়েরই তৈরি। তোর ঠাকুরদার রুচি আর আধুনিক প্রযুক্তির একটা অদ্ভুত মিশেল দেখছে চারিদিকে। আরে আমার ঠাকুরদা কি অনেক পুরাতন আমলের নাকি? আরে ওরকম অযথা ভাবনা ভাবিস না। আমার ঠাকুরদা এখানে এসে এগুলো করেছেন। এগুলোর বয়সও খুব একটা বেশি নয়। তবে হ্যাঁ, যত্ন আত্মিতে আমার বাবা একটুও ত্রুটি রাখেননি। নিজের হাতে প্রত্যেকটা পেন্টিং, ঝাড়বাতি আর ফ্লাওয়ার ভাসগুলোর যত্ন নেন। বাবার নেশাই হলো এই পুরনো জিনিসগুলোকে নতুন করে রাখা। বিজ্ঞানের মানুষ তো, তাই হয়তো জিনিসের স্থায়িত্ব বাড়ানোর রহস্যটা ওনার ভালোই জানা আছে। আচ্ছা আচ্ছা, সে তো বুঝলাম। তা তোর বাবা মাকে দেখতে পাচ্ছি না যে, উনি নেই? দিব্যেন্দু একটু থেমে বলল, আমার মা পরলোক গমন করেছেন যখন আমি উচ্চ বিদ্যালয়ে পড়তাম। ম্যাট্রিক পাশের আগেই আমার মায়ের পরপারের যাত্রা সুনিশ্চিত হয়। তাকে এখন দেখাটা তোর পক্ষে সম্ভব নয়। সংসারটা বলতে গেলে এখন মাহীন। বাবা আর আমি, এই নিয়েই আমাদের জগৎ। তবে মায়ের স্মৃতিগুলো বাবা আঁকলে রেখেছেন এই বাড়ির প্রত্যেকটি কোণায়। আমি এই উত্তরের জন্য তৈরি ছিলাম না। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি খুবই দুঃখিত। আমি আসলে এই খবরটা জানতাম না। আরে না না, অত ভাবিস না। আমি কাউকেই বলি না এই কথাটা। আসলে এরকম কথা শুনলে এই লোকের গলায় সিম্পাথি বিরাজ করে, আমার সেটা বড্ড বাজে লাগে। করুণা দিয়ে তো আর মানুষকে ফিরিয়ে আনা যায় না ব্যোমকেশ। তার চেয়ে বর্তমানে বাস করাই ভালো। আচ্ছা আচ্ছা, আমি না হয় প্রসঙ্গ আর উত্থাপন করছি না। তোর বাবাকে দেখছি না, তিনি কোথায় এখন? বাবা একটু বেরিয়েছে, এখনো ফেরেননি। তুই একটু বস, আমি তোর জন্য চা নিয়ে আসছি। বলে দিব্যেন্দু চলে গেল। আমি তখন চারপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে। বড় এই বাড়িতে মাত্র দুটি ব্যক্তি থাকেন ভেবে আমার বড্ড অবাক লাগছিল। এখানে বিশাল আকৃতির বাড়িতে মাত্র 2 জন ব্যক্তি থাকেন, আর তার সমস্ত দেখাশোনা একজনই করেন। ভারী তাজ্জব ব্যাপার তো। এত বড় অট্টালিকায় মানুষের চেয়ে নিস্তব্ধতাই বেশি বাস করে বলে মনে হচ্ছে। বসার ঘরের সেই বিশাল ঘড়িটার পেন্ডুলাম নড়ার শব্দটাও যেন আমার কানে অস্বাভাবিক ঠেকছে। এমন সময় আমি হাঁটতে হাঁটতে দোতলার বারান্দায় হঠাৎ একটি অদ্ভুত দর্শন লোককে দেখে চমকে উঠলাম। লোকটি এক মনে একটি কাঠের টুল ঘষে চলেছেন। সম্ভবত এই বাড়ির কোনো এক কাজের লোক। আমি ওনার দিকে এগিয়ে গেলাম একটু, কিন্তু তিনি নিজের কাজে এমনভাবে মশগুল হয়ে রয়েছেন যে আমাকে বিন্দুমাত্র লক্ষ্য অব্দি করলেন না। তার মুখটা দেখে কেমন যেন অদ্ভুত লাগলো। সারা মুখে অসংখ্য বড় বড় আঁচিলে ভর্তি। কালো কালো গুটি গুটি বসন্ত রোগের মতো তার সারা গালে বিস্তার লাভ করেছে। লোকটার গায়ের চামড়া যেন তামাটে হয়ে রোদে পুড়ে গিয়েছে।
তাকে মায়া হওয়ার চেয়ে অস্বস্তি হয় বেশি। আমি আর একটু এগিয়ে গিয়ে বললাম, শুনছেন? আমাকে তিনি তবুও লক্ষ্য করলেন না, এক মনে ঘষেই চলেছেন সেই টুলটা। ভদ্রলোক কি কানে শুনতে পান না? এবার আরেকটু জোরে বললাম, শুনছেন কি? আপনাকে ডাকছি। আপনি কি এই বাড়িতেই কাজ করেন? এক মনে পরিষ্কার টুলটি তিনি তখনও ঘষে চলেছেন, আর সেই টুলের কোনো অংশে ধুলোর চিহ্ন অবধি নেই। তবু অপরিসীম কসরত করে তিনি এক মনে কাজ করে চলেছেন। যেন অদ্ভুত পাগলামি দেখে আমার মনে বেশ কৌতূহল জন্মালো। আমি ওনার কাঁধে হাত দিতেই উনি আমার দিকে তাকিয়ে চমকে গেলেন। তার হাতের ন্যাকড়াখানি তার হাত থেকে পড়ে গেল আচমকাই। তার গায়ে যে শাল জড়ানো রয়েছে তাতেই আমি হাত দিয়েছিলাম, তবে আমি বুঝলাম আমার হাতে লেগে গিয়েছে অনেকটা ধুলো। যে লোকের নিজের গায়ে ধুলোর অভাব নেই তিনি নিজে এভাবে টুল পরিষ্কার করার কাজে লেগেছেন। এই লোক নির্ঘাত কোনো পাগল হবেন, কিন্তু তাকে কাজে রেখেছে কেন দিব্যেন্দু? লোকটির চোখ মুখ কেমন যেন বিস্ফারিত হয়ে রয়েছে তখনও। আমাকে তার অচেনা ঠেকেছে, সেটা খুবই স্বাভাবিক। আমি ওনাকে বললাম, আপনি কি শুনতে পান না? আমার পরীক্ষার উত্তর মিলল যখন তিনি আমার দিকে ওইভাবেই তাকিয়ে রইলেন। অর্থাৎ কোনো কিছুই তার কর্ণগোচর হয় না, কিন্তু তার চোখের দৃষ্টি বোবা নয়। তার নীল চোখ যেন বলে দিচ্ছে তিনি বিষম ভয় পেয়েছেন। অনেকদিন যদি কেউ মানুষ না দেখে থাকে তাহলে যদি কেউ অবাক হয়, ঠিক সেই রকম। ভয় পাবেন না, আমি দিব্যেন্দুর বন্ধু। আমি ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড, পর্যবেক্ষণ করলাম ওনাকে। তার দেহ বেশ কঠিন ধাতুতে গড়া, তাতে কোনো সন্দেহ নেই। গায়ের নোংরা জামাকাপড় আর কাঠের মতো শুকিয়ে যাওয়া মুখ তার দীর্ঘদিনের খাদ্য কষ্টের জানান দিচ্ছে। লোকটা যেন জল হাওয়া ছাড়া কোনো এক গুহায় বছরের পর বছর কাটিয়ে দিয়ে আজ হঠাৎ আলোয় এসেছে। শীর্ণ আঙ্গুল আর জীর্ণ চেহারা নিয়ে এক অদ্ভুত ভয়ানক চেহারা বটে। এমন সময় পাশের একটি ঘর থেকে দিব্যেন্দু ঢুকল। সে আমাকে ডেকে বলল, আরে ব্যোমকেশ, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে? নিচে ছিলি তো তুই। আর এর সাথে কথা বলে লাভ নেই, ও জগতের কোনো শব্দই শুনতে পায় না। আমি রহস্যময় লোকটির দিক থেকে মুখ না ঘুরিয়ে বললাম, হ্যাঁ ছিলাম, কিন্তু একটু ঘুরে দেখছিলাম চারদিকটা আর কি। আচ্ছা দিব্যেন্দু, ইনি কে? কাজ করেন তোদের বাড়িতে? কেমন যেন অদ্ভুতভাবে কাজ করছে লোকটা। দিব্যেন্দু একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে ওই আর কি। আরে এর কথা বাদ দে, কানে শুনতে পায় না আর কথাও ফোটে না মুখে। বাবা ওকে কোত্থেকে যেন খুঁজে এনেছেন, কোনো এক আত্মীয়ের দূর সম্পর্কের চেনা লোক বোধ হয়। নাম ধামও জানে না নিজের। বলে চোখের ইশারায় তাকে তাড়িয়ে দিল ওই স্থান থেকে। লোকটিকে দেখলাম নির্দেশ পাওয়া মাত্রই ওই স্থান থেকে চলে গেল উপরের দিকে। সিঁড়ি দিয়ে আরেক ধাপ উঠে সম্ভবত সেই চিলে কোঠায় গিয়ে পৌঁছবে। আমি দিব্যেন্দুকে আবার জিজ্ঞেস করলাম, লোকটার বয়স হয়েছে বেশ, আর দেখে মনে হচ্ছে যেন ইনি মন্বন্তরের শিকার। সে খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আর কিছু বলিস না ভাই, লোকটার মাথা খারাপ আছে। বেশি ওর সাথে ঘেঁষাঘেঁষি করিস না। কখন কি করে বসে কোনো ঠিক ঠিকানা নেই। খেতে চায় না মোটে, তাই দেখ না কেমন শুকিয়ে গেছে। একদম নিজের খেয়ালে চলে, সারাদিন শুধু ওই কাঠের আসবাব ঘষে পরিষ্কার করে। তোরা জোর করিস না, মানে যাই হোক কাজ করেন, খেটে খান। দিব্যেন্দু মুচকি হেসে বলল, খেটে খান, কথাটা ভালো বলেছিস। খাটাখাটি কিছু নেই রে, খালি খান বলতে পারিস। বাবার দয়ায় ঠিকই আছে, নইলে রাস্তায় কবে মরে পড়ে থাকতো কেউ জানতেও পারতো না। তাহলে কাজে কি করতে রেখেছিস? উফ, এ এক কঠিন সমস্যার সমাধান করতে হবে তোকে। তুই এসব নিয়ে ভাবিস না বেশি। আপাতত নিচের ঘরে আয়, সেখানেই কথাবার্তা হবে। বাবা চলে এসেছেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চল বরং একটু চা খেতে খেতে বাবার সাথে আলাপ করবি। আমি বুঝতে পারলাম লোকটির উপর একটা যবনিকা পতনের চেষ্টা করছে দিব্যেন্দু। দিব্যেন্দুর বাবা যে এই লোকটিকে নিছক দয়া করে রেখেছেন তা আমার ঠিক বিশ্বাস হল না। আমি আর ব্যাপারটাকে রং না চড়িয়ে ওর কথা মতো ওর সঙ্গে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি দিব্যেন্দুর বাবা বসে আছেন একটি দামি সোফার উপরে। তিনি হাতে খবরের কাগজ তুলে নিয়ে সেই দিকে এক মনে তাকিয়ে বসে রয়েছেন, আর হাতে একটা পেন নিয়ে শব্দঝগের পৃষ্ঠায় সেটা বুলিয়ে চলেছেন। বাঙালি শিক্ষিত ভদ্রলোকের মধ্যে এই উদাহরণ বিরল নয়। আমিও মাঝে মধ্যে তখন করতাম, তাই একটা অভ্যেস আমারও ছিল।
আমি ওনার সামনে উপস্থিত হলে দিব্যেন্দু আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিল। সে আমাকে উদ্দেশ্য করে বাবার কাছে বলল, বাবা, এই হলো ব্যোমকেশ। অনেকক্ষণ এসেছে, তোমাকে খুঁজছিল আর কি। আসলে ও তোমার সাথে আলাপ করতে খুব উৎসাহী ছিল। ভদ্রলোক পেপার থেকে মুখ তুলে আমার দিকে তাকালেন। এনার দৈহিক বর্ণনা করবার খুব একটা প্রয়োজন নেই। যদি আমরা ওনার মুখের বর্ণনা দিই, ওনার ওই গভীর চোখগুলো ঠিক যেন সুবিশাল গহ্বরের মতো। তার অভ্যন্তরের গভীরতা পরিমাপ করার সামর্থ্য আমার নেই। চোখগুলো যেন আমাকে পড়ে নিল নিমেষের মধ্যেই। এরকম চোখে মুখে বুদ্ধির ছাপ যাদের থাকে, তাদের সঙ্গে কথাবার্তা বলতেই একটা আলাদা শান্তি বিরাজ করে। তার কারণ নিজের বুদ্ধির একটা পরীক্ষা নেওয়া যায় এর মাধ্যমে। নিজে চশমাটা নাকের উপর আরেকটু তুলে নিয়ে আমাকে বললেন, ও ব্যোমকেশ, এসো এসো এসো। তোমার ব্যাপারে দিব্যেন্দুর মুখে অনেক শুনেছি। তোমার শানিত বুদ্ধির গল্প আমায়ও বলেছে, তাই তোমার সঙ্গে একবার সাক্ষাৎ করার সুযোগটা ছাড়তে পারলাম না। তরুণ বয়স হলো বুদ্ধির ধার পরীক্ষা করার শ্রেষ্ঠ সময়। আমি দেখতে চাই তোমার এই পর্যবেক্ষণ ক্ষমতা কেবল পুঁথিগত নাকি বাস্তবেও এর প্রয়োগ জানো। আমি মৃদু হেসে বললাম, আপনার মতো প্রণম্য ব্যক্তির মুখে এই ধরনের সাধুবাদ খুবই গর্বের বিষয়। তবে আমি সত্যিই জানি না আদতেও এর কতটার আমি যোগ্য। না 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 না, তোমার মুখ চোখ দেখে আমি নির্ধারণ করতে পারি তোমার বুদ্ধিমত্তা দিয়ে তুমি অচিরেই ভালো কিছু করতে পারবে। তোমার শান্ত ভঙ্গিটাই বলে দিচ্ছে তুমি হুটহাট করে কিছু করো না, বরং গভীরে গিয়ে ভাবার ক্ষমতা তোমার আছে। আমি নিজে যশ খ্যাতি কিছু চাই না, শুধু আমি মিথ্যের বিরুদ্ধে লড়তে চাই। তবে এই লড়া মানে এই নয় যে কোনো রকম কুস্তি প্রতিযোগিতায় আমি লড়ছি। ভদ্রলোক আমাকে থামিয়ে বললেন, না 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 না, এটা এক প্রকার কুস্তি বটে। তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে, অর্থাৎ তোমার বুদ্ধির প্যাঁচ দিয়ে ঘায়েল করতে পারো তোমার প্রতিপক্ষকে। এটায় কোনো মিথ্যে নেই। সংসারটাই তো একটা বড় আখড়া। এখানে পেশি নয়, স্নায়ুর লড়াই চলে। আর সেই লড়াইয়ে জিততে হলে প্রতিপক্ষের দুর্বলতা আগে খুঁজে বের করতে হয়। ভদ্রলোকের কথা শুনে আমি বেশ মুগ্ধ হলাম। বুদ্ধি আর কুস্তির মধ্যে এই প্যাঁচ যার আছে, সেই যুদ্ধে জয়ী হতে পারে। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, তোমার বুদ্ধির একটু প্রয়োগ করে একটা সত্য উদ্ঘাটন তোমায় করতে হবে। ব্যাপারটা ঠিক সত্য নয়, বলতে পারো একজন বয়স্ক ব্যক্তি তোমার কাছে সাহায্য চাইছেন। আমি তোমার বাবার মতন, তুমি নিশ্চয়ই আমায় সাহায্য করবে। তবে মনে রেখো, আমি যে বিপদের কথা বলতে যাচ্ছি তার শিকড় অনেক গভীরে। আমি তখন বুঝলাম রথীনাথ রায়ের আমাকে সাদরে অভ্যর্থনা জানানোর আসল উদ্দেশ্যটা আসলে কি। আমি মুখ ফুটে বললাম, হ্যাঁ নিশ্চয়ই করব। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি যে কোনো রকম সত্যের অনুসন্ধানে রাজি আছি। বেশ 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 বেশ। ভদ্রলোকের মুখে হাসি রেশ ফুটল। তারপর তিনি বললেন, আমার মনটা বেশ প্রফুল্ল হলো তোমার এই কথা শুনে। আমি তোমাকে না হয় গোটা ঘটনাটাই খুলে বলছি, তারপর তুমি এর যথাযথ বিচার করে আমায় একটা নিস্তারের পথ বাতলে দাও। আপনি ঘটনাটা বলুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। না না না, এখন নয়। এখন তুমি বাইরে থেকে এসেছো, আগে জল খাবার খাও, তারপর তোমাকে গুছিয়ে সব বলা যাবে না হয়। আমিও আমার এই শব্দ ছকটা বরং ততক্ষণ শেষ করিনি। এই একটা শব্দ আমার বড্ড কষ্ট করছে। দেখো তো কি হবে, একটু বলতে পারো? এই শব্দটা মাথা থেকে না নামালে আমি না গুছিয়ে কথা বলতে পারবো না। আমি চেয়ে দেখলাম ভদ্রলোক 21-এর পাশাপাশিতে আটকে রয়েছেন। সেখানে প্রথম অক্ষর অ এবং শেষের অক্ষরটি হলো ব। কিন্তু এই 3 অক্ষরের শব্দটি কি হবে সেটা জানার জন্যে আমাকে নির্দিষ্ট লেখা জানতে হবে। কাগজের দিকে তাকিয়ে দেখলাম লেখা আছে পাপ, অর্থাৎ পাপ শব্দের সঙ্গে সম্বন্ধীয় কোনো শব্দ এখানে বসবে।
আমি একটু ভাবলাম, তারপর বললাম, ওখানে অশিব হবে, এর একটা অর্থ দাঁড়ায় পাপ। বুঝলাম মাস্টার মশাই প্রসন্ন হয়েছেন আমার উত্তরে। তিনি আমার উত্তর শুনে শূন্য স্থানে বসিয়ে দিলেন শি। অশিব, বেশ সুন্দর শব্দ। বাহ, তোমার আভিধানিক জ্ঞানও তো দেখি প্রখর। মন্দের ভেতর থেকেই তো রহস্যের জন্ম, তাই না? জলখাবার বলতে গরম গরম লুচি আর তরকারি বেড়েই রাখা ছিল। রাঁধুনি সম্ভবত ওই চাকর ব্যক্তিটি, কিন্তু না স্বীকার করে পারলাম না। ওনার হাতে সত্যি জাদু আছে। এত সুন্দর রান্না, মানে সামান্য লুচি আর তরকারির স্বাদখানা এত উত্তম হতে পারে এ আমি কখনো ভাবিনি। আমি খেতে খেতে বললাম, আচ্ছা এত সুন্দর রান্না কে করেছে দিবেন্দু? লুচিগুলো তো মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। এমন রান্নার হাত সচরাচর দেখা যায় না। দিব্যেন্দু হালকা হেসে বলল, সকালে দেখা সেই লোকটি যিনি উপরতলায় নোংরা পরিষ্কার করছিল, কেমন বানিয়েছে বল? হরিলাল এমনিতে কথা বলেন না ঠিকই, কিন্তু ওনার হাতের রান্না একদম নিখুঁত। আমি কিছু উত্তর না দিয়ে মুখের ভাব দিয়ে আমার অভিব্যক্তি বুঝিয়ে দিলাম। এমন অনন্য স্বাদের ছোঁয়া আমি অনেক দিন পাইনি। খাওয়া দাওয়া পর্ব শেষ হলে আমি নিজেই রথীনাথ বাবুর কাছে গিয়ে বললাম, বলছি আপনি এখন আমাকে বলতে পারেন সবিস্তারে আপনার সমস্যার কথাটা। আমি যদি কিছু বলতে পারি কিংবা সাহায্য করতে পারি তাহলে আমার নিজেরই অনেকটা ভালো লাগবে। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। জানি না আমার মস্তিষ্ক পরিমাপ করছেন কিনা, তারপর আমায় বললেন, ব্যাপারটা বেশ দুষ্কর, বুঝলে তো। আমাদের মধ্যে থেকে খুব একটা কেউ এই ব্যাপারে বর্তমানে আগ্রহী নয় বলেই আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্যেই আমার সঙ্গে এমনটা হচ্ছে। তুমি হয়তো জানো যে আমি একজন বিজ্ঞানের শিক্ষক, কিন্তু আমার যে যোগ্যতা আছে আমি তাতে সারা জীবন বিজ্ঞানের রিসার্চ করেই কাটিয়ে দিতে পারতাম। কিন্তু আমাদের এখানে সেই সুব্যবস্থা না থাকায় আমাকে সেই বিষয়ে অনেকটাই আপোস করতে হয়েছে। এই জং ধরা সমাজ বিজ্ঞানের চেয়ে ভক্তি নিয়ে বেশি মাতামাতি করে, অথচ মানুষের মগজই যে সবচেয়ে বড় ল্যাবরেটরি সেটা কেউ বোঝে না। আমি ওনার কথার মাঝেই বললাম, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করছি। আপনার বৈজ্ঞানিক রিসার্চের বিষয়টি কি যেটা আমাদের এখানে সুসম্পন্ন করা যাবে না? উনি একটু হাসলেন, তারপর বললেন, তুমি বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের কৌতূহলকে বশীভূত করতে না পারলে এই বুদ্ধি কিন্তু কোনো কাজে লাগাতে পারবে না। মানুষের নিজের ইমোশন আর ইন্টেলিজেন্স, এই দুটো ব্যাপারকে খুব কন্ট্রোলে রাখা উচিত। অতিরিক্ত উত্তেজনা অনেক সময় সত্য দেখার পথে বাধা হয়ে দাঁড়ায়। আগে নিজেকে শান্ত করো, তবেই রহস্যের গভীরতা বুঝতে পারবে। আদারওয়াইজ ইউ ক্যান নট ওপেন ইউর সেলফ টু আ গ্রেটার ওয়ার্ক। আমি ওনার কথা শুনে চুপ করে রইলাম। সত্যি কথা বলতে আমি বৈজ্ঞানিক আবিষ্কারের কথাটা না শুনলে এতটা উৎসাহিত হতাম না। তবে খুব খারাপ লাগছে যে আমার বুদ্ধির ছাপ ছাড়ার আগেই উনি আমার চারিত্রিক বৈশিষ্ট্যের এহেন একটি ত্রুটি খুঁজে বের করলেন। এখন এসব হয়তো আর নেই, তবে তখন আমি এসবের সঙ্গে সড়গড় হচ্ছি, তাই ব্যাপারটা ঠিক খেয়াল না করেই বলে ফেলেছি। উনি আবার বললেন, যাই হোক, সেসব কথা বাদ দাও। আমি দীর্ঘদিন ধরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তার মস্তিষ্ক নিয়ে রিসার্চ করে চলেছি। এই মস্তিষ্কের কারণেই আমরা উন্নত, আমরা সভ্য। মানুষের মগজের স্নায়ুর প্যাঁচগুলো খুলতে পারলেই জগতের অর্ধেকের বেশি অন্ধকার কেটে যাবে। তাই আমার মূল উদ্দেশ্য হলো এই মস্তিষ্ক সম্বন্ধে রিসার্চ করে আমি সবচেয়ে বড় রহস্যের পর্দা ফাঁস করতে চাই। আমি একটু অবাক হয়ে বললাম, সবচেয়ে বড় পর্দা মানে? এখানে কিসের পর্দা আছে? আছে না, অনেক পর্দা আছে, অনেক রহস্য আছে। ভেবে দেখো তো, আমরা যদি চাই মানুষকে আমাদের হাতের পুতুল বানাবো, তাহলে মানুষের কোন অংশটিকে পরিবর্তন করে আমরা নিজেদের হাতের মুঠোয় আনতে পারি বলো দেখি? মস্তিষ্ক।
একদম। ব্রেন অর্থাৎ মস্তিষ্ক, এই ব্রেনের মাধ্যমেই তুমি সাড়া দিচ্ছ আমার প্রশ্নের। তোমার আইকিউ বেশ ভালো, জ্ঞান বিচার বুদ্ধি ভালো। শুধু কৌতূহলী মনটাকে একটু স্থিতিশীল করতে পারলেই তুমি তোমার নিজস্বতাকে অনেক গুণ বৃদ্ধি করতে পারবে। মানুষের আবেগ যদি মুছে দিয়ে শুধু যুক্তি আর আদেশ মেনে চলার ক্ষমতাটুকু রাখা যায়, তবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কর্মী। হ্যাঁ, আপনার কথাগুলো ঠিকই, তবে আপনি ঠিক কোন বিষয়ে রিসার্চ করছেন? মানে মানুষকে পুতুল বানানোর রিসার্চ? ইয়েস, হিউম্যান রোবট। সেই রোবটকে আমরা যা নির্দেশ দেব সে তাই পালন করবে। দেখো, আলাদা করে রোবট বানানোতে মানুষের ছোঁয়া থাকবে না, আর তাতে খরচ কিছু কমই হয়। আর তেমন একটা মনের মতন রোবট তৈরি করাটা ঠিক কতটা বড় মাপের কাজ তুমি জানো? আমি রক্ত মাংসের মানুষকে তাই ব্যবহার করছি। এতে যান্ত্রিক ত্রুটির ভয় নেই, আর কাজের মান অনেক বেশি উন্নত। আমাকে মাফ করবেন, কিন্তু এই ব্যাপারটার সঙ্গে আমি ঠিক সহমত হতে পারছি না। হিউম্যান রোবট ব্যাপারটা হয়তো উন্নত বিজ্ঞানের একটি দিক হতে পারে, কিন্তু এটি মানুষের উপর অ্যাপ্লাই করার জন্য নিশ্চয়ই সঠিক পারমিশন চায়। সেটা কি আপনার কাছে রয়েছে? মানে কোনো জ্যান্ত মানুষের ব্যক্তিসত্তা কেড়ে নেওয়া কি নৈতিকভাবে ঠিক হবে? এবার দেখলাম ভদ্রলোকের মুখে কেমন একটা রদবদল দেখা দিল। তিনি আমাকে ধীরে ধীরে বললেন, দেখো, তোমার বুদ্ধিমত্তা সম্পর্কে এবং বিচক্ষণতা সম্পর্কে আমার কোনরূপ সন্দেহ নেই। তুমি যা বলছো সেটা সত্যি। কিন্তু যদি কোনো ব্যক্তি আমাকে নিজের হাতে তুলে দেন, তবে কি সেটি সঠিক হবে? সমাজের পরিত্যক্ত, যাদের বেঁচে থাকা আর না থাকা সমান, তাদের কি বিজ্ঞানের প্রয়োজনে ব্যবহার করা অনুচিত? আমি ওনার কথা কিছুক্ষণ ভাবলাম। উনি আবার বলতে আরম্ভ করলেন, দেখো, আমি অনেক অল্প কিছুর মধ্যে আমার অল্প আয় এবং পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদের মাধ্যমে যে কাজগুলি করতে পারছি, সেগুলো হয়তো খুব একটা উন্নত মানের হচ্ছে না। কিন্তু তুমি একবার ভেবে বলো, আমার চাকর হরিলাল কেমন রান্না বান্না করেছে। আমি ওনার এই কথা শুনে একটু বিচলিত হলাম। তার মানে ওই অদ্ভুত দর্শন বৃদ্ধ লোকটি কোনো মানুষ নন? এও কি সম্ভব? এখন তার মস্তিষ্ক সম্পূর্ণ বিজ্ঞানের অধীনে। আমার শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। রথীনাথ রায়ের এই শান্ত রূপের আড়ালে এক ভয়ঙ্কর বিজ্ঞানী লুকিয়ে নেই তো? আমি বললাম, এর অর্থ আপনার বৈজ্ঞানিক আবিষ্কার হলো হরিলাল, অর্থাৎ যে সকালবেলার অমন সুস্বাদু রান্নাবান্না করেছে। তার মানে ওই মানুষটির মধ্যে এখন আর কোনো নিজস্ব চিন্তা নেই? একদম ঠিক ধরেছ। আমি ওর মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারি। ওর বেশ কিছু নিউরন এখন নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, যার ফলে নিজে থেকে ও কিছুই করতে পারছে না। ওকে যা আদেশ দেওয়া হবে ও সেটাই করবে। এর জন্য আমার আলাদা কোনো রিমোট লাগছে না, কিছুই লাগছে না বলতে গেলে। শুধু অ্যাপ্লাইড সায়েন্সের যথেষ্ট ব্যবহার রয়েছে, ব্যাস। মাঝে মধ্যে আমি ওকে কন্ট্রোল করি, তা অবশ্য বিভিন্ন শব্দের মাধ্যমে। এখন শুধুই একটা যন্ত্র, যার পরিচালনার ভার আমার হাতে। ওর মগজের দখল এখন আমার দখলে। কিন্তু ও তো শুনতে পায় না। কে বলেছে শুনতে পায় না? একটা নির্দিষ্ট কোড পাস করলেই শুনতে পাবে। সেটিও আমি ওর ব্রেনে অপারেট করেছি। ওর কান অকেজে হলেও মগজের শ্রবণ কেন্দ্রটা আমার সংকেত নিতে জানে। যেমন এই ধরো, আমি কাপ আর প্লেটের মধ্যে টুং টুং করে শব্দ করলাম। দেখো দেখো, এই টুং টুং শব্দটা ওর স্নায়ুতে কিভাবে আছড়ে পড়ে। ভদ্রলোক বলতে বলতে শব্দ সৃষ্টি করতে লাগলেন, আর বুঝতে পারলাম পাশের ঘর থেকে বেরিয়ে এলো হরিলাল। তার চোখ মুখ এখন স্থির হয়ে রয়েছে, কান খাড়া করে সে অনুসরণ করছে শব্দের উৎসকে। তার নির্বাক নিষ্ফলক চোখে কোনো অনুভূতির ছোঁয়া নেই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি যখন তার গায়ে সর্বপ্রথম ছোঁয়া দিয়েছিলাম তখন সে আঁতকে উঠেছিল। তবে কেন সে আঁতকে উঠল? কোনো যান্ত্রিক রোবট তো স্পর্শে এইভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা নয়। ওর অবচেতন মনের কোনো এক কোণে কি তবে এখনো বাইরের পৃথিবীর ছোঁয়া চিনতে পারে? হরিলালকে এবার রথীনাথবাবু আদেশ করলেন, হরিলাল, যাও যাও গিয়ে জলের কলটা ছেড়ে আসো তো।
হরিলাল ঠিক যন্ত্রের মতো সেই দিকে এগিয়ে গেল। ওর হাঁটা চলার মধ্যে কোনো দ্বিধা নেই, ঠিক যেন অদৃশ্য কোনো সুদ হয়ে কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে। তার প্রভুর নির্দেশ মতো সে কাজটা করল। আমি অবাক হয়ে বললাম, এই যে এক অনবদ্য আবিষ্কার, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু আজ সকালে আমি যখন ওনার সঙ্গে প্রথম সাক্ষাৎ করি উনি কিন্তু আঁতকে উঠেছিলেন। ভদ্রলোক আমার কথা শুনে একটু হেসে বললেন, সে তো উঠবেই। ওর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো অজানা আগন্তুক দেখলে ও বড্ড হতভম্ব হয়ে যায়। আসলে আমরা ওর চেনা মানুষ, সেই কারণে ওভাবে ও রিয়্যাক্ট করে না। ওর স্নায়ুতন্ত্র এখন এক ধরনের ডিফেন্সিভ মোডে থাকে, যা অচেনা স্পর্শে সামান্য কেঁপে ওঠে। না কিন্তু এখন তো সে আমাকে দেখলো, তবে যদি আগন্তুক দেখলেই ও চমকে ওঠে, তবে এখন আমার উপস্থিতিতে ও এতটা শান্ত কেন? এখন তো তার প্রতিক্রিয়া করার কথা। না 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 না, আসলে একবার ওর ব্রেন অর্থাৎ স্টোরেজ ডিভাইসে তোমার ছবি স্টোর হয়ে গেছে, তাই এখন ও তোমার হুকুমও শুনবে। কিন্তু ওর মধ্যে এটা আমি ত্রুটি বলেই চিহ্নিত করি। ওভাবে প্রতিক্রিয়া করার অর্থ এখনো ওর স্নায়বিক নিয়ন্ত্রণে আমি পটু হতে পারিনি। আমি চাই ওর নিজস্ব সত্তা বলতে আর কিছুই না থাকুক। ও হবে স্রেফ আমার ইচ্ছার এক প্রতিফলন। আমাকে আরো অনেক দীর্ঘ গবেষণার পথ অতিবাহিত করতে হবে ভাই। আমি ভদ্রলোকের আশ্চর্য আবিষ্কার দেখে বসে রইলাম কিছুক্ষণ। সত্যি বলতে আমার চোখে দেখা ওরকম আবিষ্কার সেই প্রথম, তাই অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম আমি। বিজ্ঞানীর চরম আবিষ্কার দেখে নিজের অজান্তেই হাত পা ঠান্ডা হয়ে আসছিল। দীপেন্দু আমার চোখের সামনে একটা তুড়ি মেরে বলল, কি অবাক হয়ে গেছিস নাকি? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা, ইনি তো তোদের চাকর ছিলেন বললি, তো এনার পরিবার পরিজন বলে কেউ ছিল না? একজন রক্ত মাংসের মানুষ এইভাবে নিঃসঙ্গ হতে তো পারে না, তাই না? কোথাও না কোথাও তো ওর শিকড় ছিল। না, ছিল না। ওর কোনো কুলে কেউ ছিল না রে ব্যোমকেশ। এখন একটা সমস্যার উদ্রেক হয়েছে। আসলে বাইরের কিছু লোক এখন এই শান্ত পরিবেশে অশান্তি পাকাতে চাইছে, যেটার সম্পর্কে বাবা তোকে বিশদে বলতে পারবে। কি জিনিস? রথীনাথ রায় বললেন, জানো তো, ঈর্ষার মতন খারাপ জিনিস মানুষের চরিত্রে বিরাজ করে না। আমার বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে বাইরের কেউ তেমন একটা অবগত নয়, তাই আমিও একে বেশ লুকিয়েই রাখি। কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে আমি এক অস্থিরতার মধ্যে দিয়ে দিন যাপন করছি। সেটা হলো, আমার এক ছাত্রী দীর্ঘদিন ধরে আমায় বড্ড বিপদে ফেলেছে। আমার এক বন্ধুর মেয়ে এসে ছোটবেলায় আমার কাছে পড়াশোনা করে বিদেশে চলে যায়। সেখানে পড়াশোনা করে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে হঠাৎ করেই সেখানে একটা বচসায় জড়িয়ে পড়ার পর সে বাধ্য হয়ে আবার দেশে ফিরে আসে। আর তারপর থেকেই আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। অত্যন্ত মেধাবী, কিন্তু আবার ততোধিক উচ্চাকাঙ্ক্ষী। নিজের স্বার্থের জন্য ও যে কোনো সীমা কিন্তু লঙ্ঘন করতে পারে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আপনার বিরুদ্ধাচরণ করার কারণ কি? বিদেশে থাকার সময় বিঘ্ন ঘটানোর কথা যেটা বললেন, সেটা কি শুধুই ওর ভুল ধারণা নাকি অন্য কিছু? আসলে তার মনে হয় আমি তার বিদেশে থাকার সময় বিঘ্ন ঘটিয়েছি, যার ফলে সে সেখান থেকে বিতাড়িত হয়। কিন্তু বিশ্বাস করো, ওর সংস্থার সঙ্গে আমার যোগাযোগ থাকলেও নিজের মেয়ে বয়সী কারোর সঙ্গে কেন আমি এরকমটা করব? আমার নিজের যা পাওয়া হয়নি, আমি কেন চাইবো না সে ওটা পাক? যাই হোক, দময়ন্তী আমায় ভুল বোঝে, আর তখন থেকেই আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। বারংবার চেষ্টা করছে সে আমার আবিষ্কার হরিলালকে চুরি করার। ও জানে হরিলালের মতো এই মস্তিষ্ক যদি ও কোনো বড় বিদেশি কোম্পানির কাছে বিক্রি করতে পারে, তবে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। আমি একটু হেসেই ফেললাম ওনার কথা শুনে। তারপর বললাম, মাফ করবেন, কিন্তু এইভাবে একটা মানুষকে দময়ন্তী দেবীর পক্ষে তুলে নিয়ে যাওয়াটা কেমন অবাস্তব কাহিনীর মতো শোনাচ্ছে। শহরের মাঝখানে এমনটা করা কি অতই সহজ?
পুলিশের ভয় বা লোকের জানাজানি হওয়ার ঝুঁকি তো থেকেই যায়, তাই না? এটা মস্করা নয়, এটা মস্করা নয় গো। ভদ্রলোক বেশ দাপটের সঙ্গে বলে উঠলেন। তোমাকে আমি আমার জীবনের একটা বড় সমস্যার কথা বলছি, আর তুমি এটা নিয়ে রসিকতা করছো। আমি একেবারে হরিলালের সম্মতি নিয়ে ওর শরীরের উপরে এক্সপেরিমেন্ট করছি, আর ওই মেয়ে বলে কি না আমার আবিষ্কারকে নিজের নামে করে নেবে। আমি সারা জীবন খেটে এই জিনিসটা বানিয়েছি, আর এই মেয়েটা এসে সব লুটে নেবে। ও তলে তলে অনেক দূরে গিয়েছে, সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতলব হয়েছে ওর। আমার ছেলে দিব্যেন্দুকে প্রেমের জালে ফেলে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তার সেই চেষ্টা বিফলে যায়। আমি ছেলের মাথা থেকে ওর ভূতটা ভাগাই। এটা এমনভাবে আমার দিব্যেন্দুর মাথা খেয়েছিল যে কি বলবো তোমায়। দিব্যেন্দু তো ওর কথা শুনে প্রায় ঘর ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। ও ভেবেছিল মেয়েটা ওকে সত্যি সত্যিই ভালোবাসে, কিন্তু আসলে দময়ন্তীর নজর ছিল আমার এই ল্যাবরেটরির ওপর। আর ওর সঙ্গে এখন বেশ কয়েকজন ব্যক্তিও আবার জুটেছে। তাদের কাছে হয়তো আমার এই আবিষ্কার বিক্রির জন্য দাবি করেছে সে। এখন এখন তুমি আমায় কিছু সাহায্য করো। আমি কিছুক্ষণ ধরে ওনার কথা শুনছিলাম এক মনে। তারপর বললাম, সে তো না হয় বুঝলাম, কিন্তু আমার ক্ষেত্রে কি করার আছে সেটাই বুঝতে পারছি না। আমি তো কোনো বিজ্ঞানী নই যে দময়ন্তীর বৈজ্ঞানিক যুক্তির জবাব দেব। আমি বড়জোর আসল সত্যটা খুঁজে বের করতে পারি। দেখো, তোমার কিছু পরামর্শ আমার দরকার। সে না হয় তুমি সময় নাও, কিন্তু বিশ্বাস করো, আমি আমার আবিষ্কার রক্ষার জন্য যতদূর সম্ভব যেতে পারি। কিন্তু পুলিশি নিরাপত্তার সাহায্য নিতে আমি পারছি না, কারণ তারা নিশ্চয়ই আমার এহেন কথা শুনে বিশ্বাস করে আমায় প্রোটেকশন দিতে উদ্যত হবে না। পুলিশরা তো আর এইসব মগজের কারিগরি বোঝে না। তারা ভাববে আমি কোনো পাগল আর মিথ্যে গল্প বলে তাদের সময় নষ্ট করছি। আমি চেষ্টা যে একেবারে করিনি এমনটা কিন্তু নয়, তবে তারা রাজি হলেন না। আমার কোন পরামর্শ যে এখন এনাদের কাজে লাগবে সেই নিয়ে আমি যথেষ্ট চিন্তিত হয়ে পড়লাম। সাহায্য করতে আমি ইচ্ছুক বটে, তবে ব্যাপারখানা সম্পূর্ণটা আমায় তলিয়ে দেখতে হবে এখন। নাহলে আমার পক্ষে কোনোরূপ পরামর্শ প্রদান করাটা সম্ভবপর হবে না। রথীনাথ বাবুর কথায় এক ধরনের জেদ আছে, যেন কোনো কিছু ওনার কাছ থেকে হারিয়ে যাওয়ার ভয়ে উনি কুঁকড়ে আছেন। আমি বললাম, আচ্ছা, আপনার এই দময়ন্তী নামক ছাত্রী এখন কোথায় আছে? সে তো জানি না বাবা, তবে আশেপাশেই কোথাও না কোথাও থাকতে পারে। তা সে কি কোনো হুমকি বা ওই জাতীয় কিছু দিয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, দিয়েছে তো। বাড়ি বয়ে হুমকি দিয়ে গেছে একেবারে। সরাসরি বলেছে যে আমি যদি হরিলালকে ওর হাতে তুলে না দিই, তবে ও এমন কিছু করবে যাতে আমি সামাজিকভাবে বিপদে পড়ব। ও চাই হরিলালের ওপর ওর একচেটিয়া অধিকার। তা আপনার কথা অনুযায়ী সে তো বিদেশে থাকতো, এবারই আবিষ্কার সম্বন্ধে সে জানলো কি করে? দেশে এসে আমার কাছে যে কদিন ছিল সে কদিনের মধ্যেই জানতে পেরেছে। আমি ভালো মানুষের মতন তাকে সবটা জানিয়ে ফেলেই তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি। আমি ভেবেছিলাম ওর সাহায্য পেলে আমার সুবিধেই হবে, আর আমার আবিষ্কার ওর ছোঁয়া পেলে আরো উন্নত হয়ে উঠবে। কিন্তু তখনও জানতে পারিনি ও মনে মনে কি ছক কষছে। পড়ানোর সময় ওকে স্নেহ করতাম, কিন্তু সেই স্নেহের দামও এইভাবে দেবে সেটা ভাবিনি। আচ্ছা, বুঝলাম। তা কোনো কাগজপত্রাদি আছে হরিলালের নিজের শরীর আপনার কাছে অর্পণ করে দেবার? হ্যাঁ, আছে তো। বলে ভদ্রলোক দিব্যেন্দুকে ডেকে একটা নীল রঙের ফাইল আনালেন। সেই দিকে চোখ পড়তেই আমিও একটু কৌতূহলী হয়ে উঠলাম। ভদ্রলোক ফাইলখানা হাতে নিয়ে উল্টে পাল্টে বললেন, দাঁড়াও দাঁড়াও, এখানেই আছে কাগজটা, একটু দেখতে হবে। বলেই খানিকক্ষণ বাদে বললেন, এই যে, এই নাও, পেয়েছি। এই হলো গিয়ে হরিলালের টিপ ছাপ। ও তো আমাদের কাছেই কাজ করে এসেছে বরাবর। শিক্ষা দীক্ষা বলে পেটে কিছু নেই, তাই অগত্যা এটাই দিয়েছে। উকিল দিয়ে সব লিখিয়ে নিয়েছি যাতে পরে কেউ ঝামেলা করতে না পারে। আমি একবার কাগজটা হাতে তুলে দেখলাম। একজন উকিলের সইও রয়েছে তাতে। একেবারে উইলের মতো করে সমস্তটা তৈরি করা আছে। কাগজটা একটু পুরনো হলেও সই আর টিপ ছাপের জায়গাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি একবার ভালো করে জায়গাটা খুঁটিয়ে দেখে নিলাম। তারপর আমি প্রশ্ন করলাম, তা আপনি হঠাৎ আপনার চাকর হরিলালকেই বাঁচলেন কেন? ওর মস্তিষ্ক তো খুব একটা ভালো হবে বলে মনে হয় না। রথীনাথ বাবু একটু হেসে বললেন,
দুনিয়ায় প্রথম পদক্ষেপগুলো যে সর্বশ্রেষ্ঠ হয় এটা তো কোথাও লেখা নেই ভাই। আমি হরিলাল ছাড়া আর কোনো ইচ্ছুক ব্যক্তিকে পাইনি যার মাধ্যমে আমি এই কাজটা করতে পারবো। সেই কারণে যে ইচ্ছুক তার প্রতি অবিচার না করেই আমি এই কাজে অগ্রসর হয়েছি। তাছাড়া লোকটার কেউ নেই, কোনো পিছুটান নেই, তাই কাজটা করতে সত্যি বলতে কোনো বাধাও আসেনি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আপনি যে ধরনের সমস্যার কথা আমাকে বলছেন সেই ধরনের সমস্যার মুখোমুখি আমি আগে হয়েছি বলে আমার স্মরণে আসে না। সেই জন্য আমাকে একটু গভীর চিন্তায় মগ্ন হতে হবে। আর তাছাড়াও আমি আপনাকে পরামর্শ ছাড়া আর কিছু দিতে সক্ষম নই, তাই মাফ করবেন আমায়। এখন সেটি আদৌ আপনার মতো ব্যক্তির কাজে লাগবে কিনা সেই নিয়ে আমি আত্মবিশ্বাসী নই। না 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 না, তুমি তো আজ সন্ধ্যাবেলা অবধি থাকবে। তুমি না হয় ভেবেচিন্তে একটা উপায় বের করে আমায় বলো, আমি তো তোমায় সময় দিচ্ছি। আমি চাই না আমার সারা জীবনের এই পরিশ্রম কেউ চুরি করে নিয়ে যাক। তুমি এখন আমার শেষ ভরসা। তুমি তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে আমায় একটা উপদেশ দাও। তুমি আমার চাইতে ছোট হলেও আমি তোমার জ্ঞান ও পারদর্শিতাকে যথেষ্ট সম্মান করি। তোমার মতন গুণী ছেলে খুব কমই দেখেছি আমি। তোমার সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তুমি হয়তো আগামীর জন্য আলো হয়ে ধরা দেবে। সবকিছুর বদলে সূত্রপাত হয়তো তুমিই হবে। ভদ্রলোকের মুখে আমার নামে একটানা ভালো ভালো কথা শুনতে কেমন একটু লজ্জাবোধ হলো। সেরকম মুখ করে বললাম, আরে এরকমটা আপনি বলবেন না। আপনি আমার পিতৃস্থানীয়। আপনাকে যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে সেটাই আমার কাছে একটা বড় পাওনা। বেশ বেশ, তুমি একটু তাহলে চিন্তা করো এই বিষয় নিয়ে। আমি ততক্ষণে আমার কিছু খাতা দেখা আছে সেটা সেরে নিই। বলে উনি উঠে চলে গেলেন। আমার মনে মনে খুব দেখবার ইচ্ছে করলো হিউম্যান রোবট হরিলালকে। ওকে দেখতে পেলে এবং ওকে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারলে আমি বেশ প্রসন্ন বোধ করব। রথীনাথ বাবু তো অনেক কিছুই বলছেন, কিন্তু মানুষটাকে নিজে না দেখলে ঠিক বিশ্বাস হতে চাইছে না। আমি তাই সেই অভিপ্রায় নিয়ে ইচ্ছে করেই দিব্যেন্দুর কাছে উপস্থিত হলে সে আমাকে নিয়ে গেল ওর কাছে। হরিলাল তখন এক মনে পরিষ্কার করে চলেছে একটি কাঠের আলমারি। আলমারিখানা দেখলে পরিষ্কার বোঝা যায় এটি উন্নত মানের সেগুন কাঠ দিয়ে তৈরি করা। আলমারিটা আয়নার মতো ঝকঝক করছে, তবুও হরিলাল একই জায়গায় ন্যাকড়াটা ঘষে চলেছে। ওর মধ্যে কোনো ক্লান্তি নেই, যেন একটা যন্ত্রের মতো প্রোগ্রাম করা। আমি তার কাছে গিয়ে তাকে ডাক দিলাম তার নাম ধরে। হরিলাল শুনতে পেল কিনা বলা যায় না, আমি তাই একটা হাততালি দিলাম। সেই শব্দ শুনে সে আমার দিকে মুখ তুলে চাইল। হরিলালের দেহ ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো আমার সামনে, তারপর নতজানু হয়ে রইল। এইভাবে একজন বৃদ্ধ লোককে আমার সামনে নতজানু হয়ে দেখতে আমার বড্ড অস্বস্তি লাগছিল। হরিলাল বাংলা বোঝে, তাই তাকে বললাম, তুমি যা করছিলে তাই করো হরিলাল, আমার সামনে এভাবে ঝুঁকে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখলাম আমার অর্ডার অনুযায়ী সে আবার পূর্বে স্থানে ফিরে গেল। এন ঘটনায় আমি বেশ আমোদ পেলাম। এইভাবে তার মানে বিজ্ঞানের সহায়তায় যে কোনো ব্যক্তিকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখা যায়। এহেন কাজের নিদর্শন বেশ কিছু বিদেশি পত্রপত্রিকায় পড়েছি বটে, তবে নিজের চোখের সামনে দেখার এই প্রথমবার সুযোগ হলো। দুপুরে খাওয়া দাওয়ার সময় খুব একটা কথাবার্তা হলো না আমাদের মধ্যে। টেবিলটা একদম চুপচাপ ছিল। রথীনাথ বাবু আর দিব্যেন্দু দুজনেই নিজের চিন্তায় মগ্ন ছিলেন। মনে হচ্ছিল বাড়ির বাতাসেও যেন একটা ভারী অস্বস্তি কাজ করছে। খাওয়া দাওয়া শেষ হলে আমি রথীনাথ রায়ের উদ্দেশ্যে বললাম, আচ্ছা, আপনার কাছে একটা জিনিস চাইলে পাওয়া যাবে? কি জিনিস বাবা? আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই পাওয়া যাবে। সেই মহিলা অর্থাৎ দময়ন্তী দেবীর একটা ছবি পাওয়া যাবে? কেন বলো তো? না মানে ছবিখানা দেখলে আমি হয়তো তাকে চিনতে পারবো, কারণ এই নামটা আমি মনে হয় আগেও শুনেছি, সে কারণেই বললাম। সে তো আমায় খুঁজে দেখতে হবে বাবা। আচ্ছা, তুমি আমার সমস্যার সমাধান হিসেবে কিছু পেলে? আজকে সন্ধেবেলা বাড়ি গিয়ে এক প্রস্ত ভাবনা চিন্তা করব। তারপর যদি বুঝি যে আমার দ্বারা কোনোরূপ পরামর্শ দেওয়া সম্ভব নয়, তাহলে আমার পক্ষে আপনাকে বাধ্য হয়ে না বলে দিতে হবে। আসলে এরকম কোনো ঘটনায় আমি এর পূর্বে কখনো পড়িনি, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো, তবে একটু জলদি দেখো। হ্যাঁ,
দময়ন্তী যে কোনো সময় কোনো ঝামেলা শুরু করে দিতে পারে। এমন সময় আমার মনে হলো ওই হিউম্যান রোবট অর্থাৎ হরিলাল আমাদের কথা শুনছে ওপরতলার করিডোরে দাঁড়িয়ে। ভদ্রলোকের তার দিকে চোখ যেতেই তিনি ধমক দিয়ে বলে উঠলেন, এই হরিলাল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও বলছি, নিচে যাও, বাসনগুলো গিয়ে ধুয়ে ফেলো, গিয়ে যাও। হুজুরের আজ্ঞা পালন করলো সে, কিন্তু আমার মনে কৌতূহল জাগলো। জিজ্ঞেস করলাম, আচ্ছা ও এভাবে দাঁড়িয়েছিল কেন? সামান্য হেসে রথীনাথ রায় বললেন, আসলে মাঝে মধ্যে ওকে এখানে ওখানে এইভাবে দেখতে পাওয়াটা খুব একটা অবাক করার বিষয় নয়। তোমাকে বললাম না, ওর মধ্যে স্নায়বিক কিছু ত্রুটি আছে যেগুলো আমি এখনো ডিটেক্ট করতে পারিনি। ভদ্রলোক যাই বলুক না কেন, আমার মনে হয় ওই লোকটি কোনো একটা কথা শোনার অভিপ্রায় নিয়ে ওখানে ঠাঁই দাঁড়িয়েছিলেন। তার চোখ মুখের অভিব্যক্তি অন্তত সেরকমটাই আমার কাছে জানান দিচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে হলো হরিলালের চোখে একটা তীব্র আতঙ্ক ফুটে উঠেছে। ও কি আমাদের কথা বুঝতে পারছে? ও কি কিছু বলতে চাইছে? দিব্যেন্দু এবার দময়ন্তীর একটা ছবি আমার সামনে তুলে ধরল। আমি ছবিটা দেখলাম। একটি সুশ্রী মেয়ে, চুলের রং হালকা বাদামি, শান্ত নীল দুটি চোখ এবং ছবিতে তাকানোর দৃষ্টি দেখলে একটি চতুর মহিলা বলেই বোধ হয়। ছুঁচুলো নাক, কপালখানি একটু বেশি বিস্তৃত, লম্বা চওড়া ভদ্রমহিলা, বয়স 25-এর ধারে পাশে। এছাড়া তেমন কোনো দৈহিক বর্ণনা পাওয়া গেল না ছবির মাধ্যমে। আমি ছবিটা নামিয়ে দিয়ে বললাম, আচ্ছা এটা যদি আমার কাছে আমি রাখি তাহলে আপনার কোনো আপত্তি আছে? ভদ্রলোক বললেন, না না, আমার কোনো আপত্তি নেই, তবে যাওয়ার সময় আমায় দিয়ে গেলেই হবে, কারণ এর একটি মাত্র ছবি এখনো পর্যন্ত আমার কাছে রয়েছে, আর নেই। ওকে ছবিতে যতটা শান্ত মনে হচ্ছে, বাস্তবে কিন্তু ততটাই ভয়ানক। আমি ওনার কথায় সম্মতি জানালাম। তারপর দিব্যেন্দুর সঙ্গে ওপরতলায় উঠে পড়লাম। আমি ওকে বললাম, ভাই আমি যদি একবার ওনাকে দেখে আসি তাতে অসুবিধা আছে নাকি? আসলে সকালে কাজ করার সময় ওনার হাবভাব কেমন যেন অন্যরকম ঠেকছিল, তাই একবার কাজ থেকে দেখে নিতে চাইছি আর কি। দিব্যেন্দু বলল, না, অসুবিধে নেই, কিন্তু ওনাকে দেখে আসার জরুরি কিছু আছে কি? সকাল থেকে এসেছিস, একটু জিরিয়ে নিতে পারতিস। বেশি ঘোরাঘুরি না করে হাত পা ছড়িয়ে বসলে ক্লান্তিটা কাটতো। আমি একটু দেখেই চলে আসবো। হ্যাঁ, ভায়োলেন্ট হয়ে যায় না তো তোদের হরিলাল? মানে মেজাজ হারিয়ে হঠাৎ আক্রমণ করবে না তো? না না, তুই যা, আমি একটু বাবার স্টাডিতে যাচ্ছি। তবে বাবার কিছু দরকারি কাগজপত্র গোছাতে হবে। বেশ বলে আমি হরিলালের জন্যে প্রদত্ত ঘরে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম হরিলাল একটি মেশিনের মতো খাটে বসে আছে। আমি তার সামনে গিয়ে হাততালি দিতেই ঠিক ঘুম ভাঙার মতো তার টনক নড়ে উঠল। আমি তার সামনে গিয়ে একটু হেসে বললাম, হরিলাল, হরিলাল তুমি একটু সরে বসো, আমিও বসবো। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। হরিলাল সরে বসল। আমি ওর পাশে বসে আমার পকেটে থাকা ছবিটা দেখিয়ে বললাম, আচ্ছা এই ছবিটা একবার ভালো করে দেখো তো হরিলাল, চিনতে পারছো? একে আগে কোথাও দেখেছো বলে মনে হয়? হরিলালের শান্ত সমাহিত নীল চোখগুলো যেন জ্বলে উঠল। হয়তো তার মনের মধ্যে বিপুল ওঠাপড়া চলছে, তবে একজন হিউম্যান রোবট হওয়ায় সে সেগুলি প্রকাশ করতে পারছে না। সে মাথা ডান দিক থেকে বাঁ দিকে অনবরত নাড়িয়ে চলল, তারপর ওপর নিচ করতে লাগলো। আমি বুঝলাম সে হয়তো এই ছবিতে থাকা মেয়েটিকে চেনে। আমি তাকে শান্ত করতে উদ্যত হলাম। হরিলাল উত্তেজিত হও না, শান্ত হও। তুমি আমাকে তোমার সব কথা আস্তে ধীরে বোঝাতে পারো, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারছি। হরিলাল শান্ত হলো বটে, কিন্তু তার কাছে আমাকে বোঝানোর জন্য কোনো কৌশল জানা নেই। আমি পূর্বেই লক্ষ্য করেছিলাম হরিলাল এবং দময়ন্তী এই দুজনেরই চোখের মনির রং নীল। তাই একটা আন্দাজে ঢিল মেরেই বলতে পারো আমি ছবিখানা ওপরে নিয়ে হরিলালকে দেখানোর মতলব করলাম। আমার হাতের সামনে কিছু খুঁজে পেলাম না, আর হরিলাল নিরক্ষর, তাই ওকে লিখে বোঝাতে বললেও সে পারবে না। আর ওর আঙুলের যা অবস্থা তাতে কলম চালানো স্বাক্ষর ব্যক্তি হলেও দুষ্কর হয়ে পড়ত। আগেই বলেছিলাম শ্রী রথীনাথ রায়ের বড্ড শব্দছক সমাধানের নেশা। আমি তাই পাশের ঘরে গিয়ে অনেক কিছু খুঁজলাম যাতে আমি ওর কথা বুঝতে পারি, কারণ হরিলাল সাইন ল্যাঙ্গুয়েজ বোঝাতেও সক্ষম নয়। অগত্যা আমি আবার হরিলালের ঘরে ফিরে এলাম। ওর মধ্যে কিছু রহস্যজনক রয়েছে যেগুলো আমি জানি না, তবে আমার মনে হলো রথীনাথ রায় এবং দিব্যেন্দু দুজনেই আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। কিন্তু সেটা কি
আমাকে জানতেই হবে। এমন সময় হরিলাল দেখলাম এগিয়ে গেল তার খাটের পেছন দিকে। সেখান থেকে একটি পুরনো পেপার নিয়ে এসে বসলো আমার সামনে। এই পেপারটি হয়তো খাটের পেছনে পড়েছিল বহুকাল। আজ সেটি উদ্ধারের পর তার গায়ে ভগ্নস্তূপের নিচে পড়ে থাকা ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হালকা হেসে বললাম, কি হে হরিলাল, তুমি এইভাবে কাগজ নিয়ে এলে? তোমার তো... আমার কথা শেষ না করতে দিয়ে হরিলাল গভীরভাবে পেপারের দিকে তাকিয়ে রইল। পত্রিকার এই সংখ্যার শব্দছকটি রথীনাথ রায়ের সলভ করা হয়নি। সেখানে আঙুল নির্দেশ করে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে হরিলাল। আমি তার নির্দেশগুলি পরপর লক্ষ্য করলাম। দন্তস্ব, ভ এবং পেট কাটা মূর্ধন্য এই 3টে অক্ষরের দিকে নির্দেশ করে সে থেমে গেল। এই 3টে বর্ণকে পরস্পর অবস্থান করালে দাঁড়ায় স, ভ, স। কিন্তু সেটি কোনো অর্থবহ শব্দ নয়। তার মানে কি সুভাষ? আমার মনে খটকা লাগলো। এই নামের সাথে হরিলালের কি সম্পর্ক? ওকে নিজের আসল পরিচয়ের দিকে ইঙ্গিত করছে। হরিলাল তার মানে নিরক্ষর নয়। তার মানে ওর টিপ ছাপ নেওয়া কাজটা একেবারে জালি। ঠিক এমন সময় আমার মনে হলো এই ঘরের অভিমুখে কেউ এগিয়ে আসছে। আমি কাগজটা দুমড়ে মুচড়ে আবার খাটের অপর প্রান্ত দিয়ে ফেলে দিলাম। ঘুরে তাকিয়ে দেখলাম দিব্যেন্দু এসেছে। সে বলল, কি রে ব্যোমকেশ, তোর এখনো হলো না? অনেকক্ষণ তো কাটালি ওর সাথে, এবার চল নিচে যাই। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ আসছি, হরিলালের সঙ্গে একটু গল্প করছিলাম। মানে তোদের মেশিনকে আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম। দেখলাম বেশ বুদ্ধিমানই লোকটা। এই একবেলা এসে আমিও ওকে চালাতে শিখে গেছি কিন্তু। বলে হেঁ করে হেসে উঠলাম। ঠিক আছে, চল এখন, ওর একটু ঘুমানো প্রয়োজন। আর তোরও, অতিরিক্ত মাথা ঘামালে শরীর খারাপ করতে পারে। দিব্যেন্দুর শেষের কথাগুলো কেমন যেন ঠেকলো আমার কাছে। আমি বেরিয়ে এলাম ওই ঘর থেকে। বেরোনোর সময় আমি হরিলালের মুখের দিকে তাকালাম। এখন আমার কাছে সমস্ত অস্পষ্ট ছবিগুলো কেমন যেন স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। হরিলাল কি তবে ওর আসল নাম নয়? ওর নাম কি সুভাষ? একটি দণ্ডনীয় অপরাধ করছেন এখানে রথীনাথ রায়, যিনি কিনা সমাজের গণ্যমান্য একজন ব্যক্তি। এরকম নানান প্রশ্ন তখন আমার মাথাকে পাগল করে তুলেছিল। তবে আমার অবাক হওয়ার তখনও যে অনেকটা বাকি ছিল সেটা ঠাহর করতে পারিনি। ব্যোমকেশ থামল। আমি এতক্ষণ মুগ্ধ হয়ে ওর কথা শুনছিলাম। আমি উৎসাহ ধরে রাখতে না পেরে বললাম, তারপর? আগে আমাকে এক গ্লাস জল দাও, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। পুরনো সেই ভীতি আজও আমার ভেতরটাকে নাড়িয়ে দেয়। ব্যোমকেশকে জল দিতে দিতে বললাম, ক্লান্ত হয়ে পড়লে এমন যে জল খেতে হচ্ছে ব্যোমকেশ? বাবা রে, তবে কাহিনীটা বড্ড জমজমাট কিন্তু। তোমার প্রাককথন যে এমন রোমাঞ্চকর সেটা আমাকে আগে বলনি তো। স্মৃতির পাতা থেকে বের করে আনা ওই মুহূর্তগুলো বড্ড বেশি কষ্টকর, বুঝলে? যাই হোক, তোমায় গল্প থেকে বঞ্চিত করব না, তাহলে বলি শোনো। ব্যোমকেশ আবার তার কথা শুরু করল। আমার মনে খুব স্বাভাবিকভাবেই সংকোচ, দ্বিধা, জটিলতা সৃষ্টি হচ্ছিল। কিন্তু তবুও জানলার কাছ এখনো অনেকটাই ঝাপসা আমার কাছে। এর পুরোটা এখনো অব্দি দেখা হয়ে ওঠেনি। আমি দিব্যেন্দুর সঙ্গে ওর ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম বটে, তবে কখনোই আমার মনের ভাব ওকে বুঝতে দিলাম না। দিব্যেন্দু পাশ ফিরে শুয়ে পড়ল কিছুক্ষণ গল্প করতে করতে, আর আমি ওর বইয়ের তাক থেকে একটি বই নিয়ে পড়তে লাগলাম। অদ্ভুত কথা, বইটির লেখক হলেন সুভাষ দত্ত। তবে বইতে কোথাও তার ছবি না পাওয়া গেলেও আমার মনের মধ্যে কেমন একটা কৌতূহল খেলে গেল। বইটি মানুষের মস্তিষ্কের উপর বিভিন্ন রিসার্চের ফলাফল নিয়ে। লেখক যে একজন বিজ্ঞানী সেটি আর আলাদা করে বলে দিতে হয় না, এবং বইটি প্রকাশ হয়েছে তখন থেকে 5 বছর আগে। বইয়ের নাম মস্তিষ্ক ও তার জটিল রূপ। মন দিয়ে সূচিপত্র ঘাটতে ঘাটতে একেবারে শেষের দিকে একটি চ্যাপ্টার পেলাম যার নাম হিউম্যান রোবট। নামটা পড়ে আমার লোমকূপ খাড়া হয়ে গেল। আমি সেটা খুলে পড়তে লাগলাম 1-2 পৃষ্ঠা। সেখানে মানুষের মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে এবং তার জটিল রূপকে নিজের করায়ত্ত করার সম্বন্ধে অনেক বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, এবং বেশিরভাগই বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফল। মানুষের স্নায়বিক নিয়ন্ত্রণকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানী অনেক চেষ্টা করেছেন, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক যেমনটা বর্তমানে করছেন রথীনাথ রায়।
বইটি যখন বন্ধ করতে যাব তখন একটি লেখা আমার চোখে পড়ল। বইয়ের প্রারম্ভেই ছিল লেখাটা, কিন্তু আমার তখন লক্ষ্য করা হয়নি। বইটি উৎসর্গ করা হয়েছে লেখকের কন্যা দময়ন্তীকে। মুহূর্তের মধ্যে সমস্ত জট ছাড়াতে শুরু করল। হরিলাল, দময়ন্তী এবং এই বইয়ের উৎসর্গ সবটা মিলে একটাই ছবি ফুটে উঠছে। হরিলালই আসলে নিখোঁজ বিজ্ঞানী সুভাষ দত্ত, যাকে রথীনাথ রায় নিজের স্বার্থে আটকে রেখেছেন। তুমি ভাবতে পারবে না আমি কতটা অবাক হয়ে পড়েছিলাম এসব পড়ে। আমার গা হাত পা রীতিমতো ঘেমে উঠেছিল। পাশে শুয়ে থাকা দিব্যেন্দুকে দেখে ভয় করছিল। আচ্ছা, তবে যদি পাশের ঘরে শুয়ে থাকা ব্যক্তিটি একজন বৈজ্ঞানিক হন, তাহলে ওনাকে এভাবে নিজের রিসার্চের কাজে কেন ব্যবহার করছেন রথীনাথ রায়? না না, তখনও একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে বটে। খুব দ্রুত তার সঙ্গে খুললাম বইটা, আবার পাতাগুলো খুলে দেখতে লাগলাম। হঠাৎ একটা পৃষ্ঠায় আমার চোখ পড়তেই বুকের ভেতরটা হিমঘর হয়ে গেল। একটা শীতল স্রোত খেলে গেল আমার শির দাঁড়া বেয়ে। একটি জায়গায় হাইলাইট করে লেখা রয়েছে, কোনো উন্নত বুদ্ধিমান ব্যক্তির মস্তিষ্ক নিয়ে পরীক্ষা করলে এর ফলাফল অনেক ভালো হবে। যে ব্যক্তিকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে তার আইকিউ যদি কম হয়, তাহলে গবেষণালব্ধ ফলাফলে ত্রুটি থাকতে পারে। আজকে আমার এখানে নিমন্ত্রণ সম্পর্কে আমার মাথায় একটা স্বচ্ছ ধারণা তৈরি হলো। এর মানে এতক্ষণ যেসব সমস্যার কথা বলা হয়েছে সেগুলো সব ভুয়ো। দিব্যেন্দুর বিয়ে নিয়ে কোনো কথা আমি শুনিনি। তার মানে একটি ভুয়ো সমস্যা সৃষ্টি করে আমার মস্তিষ্ককে নিজেদের কাজে ব্যবহার করে অর্থ উপার্জন করাটা ওদের আসল উদ্দেশ্য। কিন্তু ঘরে একজন বিজ্ঞানীর মস্তিষ্ক থাকতে আমার মস্তিষ্ক কেন দরকার পড়বে ওদের? হয়তো সুভাষ দত্তর মস্তিষ্ক এখন আর ওনার নির্দেশ মানছে না, তাই আমার মতো তীক্ষ্ণ বুদ্ধির নতুন কাঁচামাল ওদের প্রয়োজন। এই সমস্ত কথা ভাবছি এমন সময় বুঝলাম আমার নাকে চেপে ধরা হয়েছে একটা রুমাল। ক্লোরোফর্মের কড়া গন্ধ আমার সব চিন্তা ওলট পালট করে দিল। আমি আমার টান কনুই দিয়ে সে ব্যক্তির মাথা লক্ষ্য করে একটা ঘা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। কোথা থেকে যেন একটা লাঠির ঘা নেমে এলো আমার মাথার উপর, আর তারপর ব্ল্যাক আউট। চোখ খুলল একটি বন্ধ ঘরে। জ্ঞান আসার পর মাথায় বড্ড যন্ত্রণা করছে আমার। আসলে লাঠির মোক্ষম আঘাতটা আমার মাথায় এতটা জোরে প্রহার করেছে যে আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আমি কোনো টু শব্দ করতে পারলাম না। বুঝতে পারলাম আমি একটা খাটে শুয়ে আছি এবং আমার চারপাশে অসংখ্য ছোট ছোট আলো জ্বলছে। এই আলোগুলো থেকে এক ধরনের তপ্ত তাপ বেরোচ্ছে, যা আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমাচ্ছে। এই আলো দিয়ে যে আসলে কি করা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন এক বিজ্ঞানের বিভীষিকাময় ক্ষেত্রে রয়েছি। এখান থেকে নিস্তার পাওয়া এখন আমার পক্ষে একেবারেই অসম্ভব বলেই বোধ হলো। ওদের নিচু গলার কথাগুলো আমার কানে ভাসছে, কিন্তু মাথার যন্ত্রণাটা চোটে আমি সেগুলো ঠিক গুছিয়ে উঠতে পারছি না। আমার সামনে বুঝতে পারলাম দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের কথাবার্তা বড্ড আস্তে শোনাচ্ছে, তবে শোনা যাচ্ছে দিব্যেন্দু বলছে, আমি কিন্তু ওর জামা কাপড় চেক করলাম, কিন্তু কোথাও পেলাম না ছবিটা। এমনকি ওর জুতো জোড়াও খুলে দেখেছি, সেখানেও নেই। ছেলেরা কি ছবিটা গিলে ফেললো নাকি? ও যদি এটা কোথাও লুকিয়ে রাখে, তবে আমাদের জন্য সেটা বড্ড অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। অপর দিক থেকে রথীনাথ রায়ের কথা শুনতে পেলাম। কোথাও পেলি না? ভালো করে খুঁজে দেখেছিস তুই? ভুল করিস না দিব্যেন্দু। দময়ন্তীর ওই ছবিটা বাইরে যাওয়া মানেই আমাদের বিপদ। ওটা হাতছাড়া হওয়া মানেই পুলিশের কাছে জ্যান্ত প্রমাণ পৌঁছে যাওয়া। ওটার হদিশ পেতেই হবে। আরে হ্যাঁ, খুঁজেছি অনেক। সে নিয়ে তুমি ভাবছো কেন মিশে মিশে? হয়তো পকেট থেকে কোথাও পড়ে গিয়েছে ওর অজান্তেই। অতটাও ঘাবড়ানোর কিছু নেই বাবা। সুভাষকে চেক করেছিস? ওর কাছে থাকতেই পারে। ছেলেটা যখন উপরে গিয়েছিল তখন হয়তো কোনোভাবে সুভাষের হাতে ওটা গুঁজে দিয়ে এসেছে। ওই হিউম্যান রোবটটা এমনিতেই জড় পদার্থ হলেও ওর অবচেতন মন কখন কি করে বসে তার তো ঠিক নেই। ও হয়তো ওটা কোথাও আটকে রেখেছে। কথাগুলি বেশ টিপে টিপে বললেন লোকটি। না মানে এটা তো মাথায় আসেনি। তবে আমি নিশ্চিত ব্যোমকেশ আমাদের সব কীর্তি আন্দাজ করে ফেলেছে। ওর চোখের চাউনি আর কথা বলার ভঙ্গি দেখে
আমার কেন জানি না শুরু থেকেই খটকা লাগছিল। বেশি দেরি করলে ও আমাদের জালে উল্টো ফাঁস লাগিয়ে দিত। হ্যাঁ, ছেলেটা বুদ্ধিমান, এই জন্যই তো তোর কথা শুনে ওকে আনলাম। এখন ওকে ঠিক করে ব্যবহার করতে হবে তো। আজকে সুভাষকে নিতে আসছেন অতিথিরা, তার আগে ব্যোমকেশকেও যদি প্রেজেন্ট করতে পারি তাহলে তার দেখতে হবে না রে, পর পর দাও মারব। সৎ পথে থেকে কোনো লাভ নেই রে খোকা, কোনো লাভ নেই। বিজ্ঞানের এই অদ্ভুত দানকে যারা কিনতে চাইছে তারা টাকার থলি নিয়ে বসে আছে। একটা সুভাষে যা দাম পাবো, এই ব্যোমকেশকে সঙ্গে দিলে তার দ্বিগুণ আসবে। ঠিক এমন সময় কোথা থেকে একটা হুলুস্থুল হয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই শুনতে পেলাম রথীনাথ রায়ের চূড়ান্ত আর্তনাদ, আর তারপরেই দিব্যেন্দু চিৎকার করে উঠল। মনে হলো ভারী কোনো বস্তু দিয়ে কেউ সজোরে আঘাত করছে। আমি নিজে কিছুই বুঝে উঠতে পারছি না। তৎক্ষণাৎ খাট ছেড়ে উঠতে যাব এমন সময় দেখতে পেলাম আমার সামনে হরিলাল, না না, সুভাষ দত্ত দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড লাঠি হাতে। ওর চোখে মুখে এখন আর সেই যান্ত্রিক ভাবটা নেই, বরং এক ধরনের আদিম হিংস্রতা ফুটে উঠেছে। আমি ব্যাপারগুলো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তার মুখ চোখ দেখে মনে হলো সে বর্তমানে হিউম্যান রোবট হলেও এখন কিন্তু যথেষ্ট জীবন্ত। আমি কি করব বুঝতে না পেরে হঠাৎ করে একটা জিনিস আমার মাথায় আসলো। ওর হাতের মধ্যে দেখতে পেলাম সেই দময়ন্তীর ছবিটা, যেটা আমায় রথীনাথ রায় দিয়েছিলেন। ছবিটা রক্তে মাখামাখি হয়ে গিয়েছে। সম্ভবত রথীনাথের শরীর থেকে ছিটকে আসা রক্ত ওতে লেগেছে। আমি চটজলতি ওনার হাত থেকে লাঠিটা সরিয়ে নিলাম। আমার দিকে তাকিয়ে উনি তখন অবাক দৃষ্টিতে কিছু যেন বলতে চাইছেন। লাঠিটা সরিয়ে দিয়েই আমি একটা হাততালি দিলাম, আর সঙ্গে সঙ্গে তিনি যেন সুইচ অফ হয়ে গেলেন। তবে পড়ে গেলেন না। পাশের দেয়ালে হেলান দিয়ে আমি যে খাটে শুয়েছিলাম তার উপর নিজের নোংরা শাল দিয়ে মুছতে লাগলেন। এই অসম্পূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারকে বিক্রি করে দিয়ে এমনিতেই বড্ড ফেঁসে যেতেন রথীনাথ রায় এবং দিব্যেন্দু। দেখলাম দুইজনে তখন আঘাত খেয়ে পড়ে আছে মাটিতে। রথীনাথের মাথা ফেটে রক্ত গড়াচ্ছে, আর দিব্যেন্দু যন্ত্রণায় কাতরাচ্ছে। ওদের সেই দর্প আর আভিজাত্য তখন ধুলোয় মিশে গিয়েছে। তবে কি জানো তো, আর একটু বেশি দেরি হলে হয়তো আজ আমাকে এখানে দেখতে পেতে না তুমি। আমাকে এখন হয়তো আরো উন্নত রোবট বানিয়ে বিদেশের বাজারে বেচে দিত ওরা। তবে ভাবলে আজও শরীরের রোম খাড়া হয়ে যায় অজিত। বিজ্ঞানের এমন অপব্যবহারের শিকার হতে পারতাম আমি নিজেও। ব্যোমকেশ থামল। আমি ওর অতীত খননে এতটাই মশগুল হয়েছিলাম যে এখনো ব্যাপারটা থেকে বেরোতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম, এই তারপর কি হলো বললে না তো? বেরোলে কেমন করে ওখান থেকে? আর ওরা ধরা পড়ল? ব্যোমকেশ হালকা হেসে বলল, ধরা পড়বে না মানে? পড়তেই হবে। আমি তো বাইরে বেরিয়ে টেলিফোনে খবর দিলাম থানায়, আর তারপর একেবারে দলবল নিয়ে সকলে হাজির। বিদেশি ক্রেতাগণের জন্য অপেক্ষা করে চুপচাপ কিছুক্ষণ ঘাপটি মেরেছিল পুলিশ। তারপর ওরা আসতেই একেবারে কাজ শুরু। ওদেরকেও পাকড়াও করা হয়েছিল। সেই রাতে ডোভার্স লেনের ওই বাড়ি থেকে যেসব ভয়াবহ যন্ত্রপাতি আর নথিপত্র উদ্ধার হলো তা দেখে পুলিশেরও চোখ কপালে উঠেছিল। সুভাষ দত্ত আসলে ছিলেন রথীনাথ রায়ের বন্ধু। অমন বিজ্ঞানে পারদর্শী একজন বন্ধুর বিভিন্ন রিসার্চকে ভাঙিয়ে খাওয়ার মতলব ছিল রথীনাথ রায়ের। সেই জন্যে সুভাষবাবুর মেয়ে যখন বিদেশে চলে যায় তখনই ভদ্রলোক সুযোগটা নেন। সুভাষ দত্তকে ওরকম বিকলাঙ্গ করে দিয়ে হিউম্যান রোবট বানিয়ে রাখেন প্রায় কয়েক মাস। ওনার মগজের স্মৃতিশক্তিকে মুছে ফেলার চেষ্টা করলেও রথীনাথ জানতেন না যে হৃদয়ের টান বিজ্ঞানের চেয়েও বেশি শক্তিশালী। কিন্তু যার আসল থিওরি, যে আসলে সবকিছু নিয়ে গবেষণা করেছেন, তার সমস্ত লেখাপত্র ঘেটেও একেবারে পারফেক্ট বানাতে অক্ষম ছিলেন রথীনাথ রায়। এমন সময় ইংল্যান্ডে হিউম্যান রোবটের বেশ চর্চা হচ্ছিল এবং কিছু কিছু পশ্চিমী দ্বীপে তাদের বানানো হচ্ছিল। সেই সূত্র পেয়ে দিব্যেন্দু জোগাড় করে তাদের খবর এবং তারপর তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে ব্যবসা শুরু করে। ব্যবসায় তো আর একজন রোবট দিয়ে কিছু হবে না, তাই ওদের অনেক পরিমাণে লোক দরকার ছিল। আর সেই জন্যই আমাকে দুপুরের খাবার নিমন্ত্রণ করে ওরা। যদি না আমি সেদিন দময়ন্তীর ছবি ভদ্রলোককে দেখাতাম তাহলে কোনো কিছুই সম্ভব ছিল না। মেয়েটির ছবি ছিল সুভাষবাবুর অবচেতন মনে ধাক্কা দেওয়ার একমাত্র চাবিকাঠি। মেয়েটি পড়াশোনা শেষ করে যখন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে তখনই দিব্যেন্দু আর তার বাবা মিলে মেয়েটিকে খুন করে, এবং খুন করে সুভাষ দত্তের সামনেই।
সেই দৃশ্য দেখার পরেই সুভাষবাবুর মগজ কাজ করা বন্ধ করে দেয়, আর রথীনাথ সেইটাকেই সুযোগ হিসেবে ব্যবহার করেন। মেয়ের মৃত্যু শোক তাকে অনুভব করতে হলো না, এটাই একমাত্র প্রাপ্তি। সুস্থ হয়ে পড়লে হয়তো অতীতের স্মৃতি বারংবার তার দুর্বল মস্তিষ্ককে আঘাত করত। যাই হোক, কোন রকম বিশেষ আওয়াজ না করলে হিউম্যান রোবটের সুইচ অফ হয় না। এবং সেই দিন দুপুরবেলা নিজের হাতে উনি গুঁজে ধরেছিলেন মেয়ের ছবি, ফলে তার স্মৃতিতে হয়তো একটা চেতনা খেলা করছিল। সেই চেতনার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল রথীনাথের সাজানো বাগান। আমাকে কিন্তু রথীনাথবাবু আগেই জানিয়েছিলেন যে তার আবিষ্কার একেবারে পটু নয় সব দিক থেকে, তাই সেখানে কিছু গোলমেল তো থাকবেই। ব্যাস, বাকিটা তো বলেই দিয়েছি। এই হলো গিয়ে আমার জীবনের একটি স্মরণীয় অতীতের কেস। একটি দিনের বর্ণনা যে এমন অবিস্মরণীয় হতে পারে, সেটা তোমার কল্পনার বাইরে। সত্যি অজিত, সত্য অনুসন্ধান করতে গিয়ে মাঝে মাঝে এমন কিছু সত্যের মুখোমুখি হতে হয় যা হজম করা কঠিন। আমি ব্যোমকেশের কথাটা মনে মনে ভাবলাম। বিজ্ঞানকে কাজে লাগিয়ে কত বড় বিপত্তি নির্মাণ করা যায় সেটা এর পূর্বে আমি আন্দাজও করতে পারিনি। মানুষের লোভ যখন মগজের ওপর ছড়ি ঘোরায়, তখন হিউম্যান রোবট নয়, মানুষ নিজেই পিশাচে পরিণত হয়। আজকের সকালের সেই চায়ের আড্ডার বিরোধ যেন এই ভয়ঙ্কর গল্পের শেষে এসে এক অদ্ভুত শান্তিতে মিলে গেল। আপনি শুনছিলেন অন্ধকারের গল্পকথা 2.0। আজকের গল্পটি আপনাদের কাছে কতটা ধাঁধা রেখে গেল তা অবশ্যই কমেন্ট করুন। আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি রহস্যের সমাধান হয় ভাবনার মধ্যেই। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আরও নতুন নতুন রহস্যের খোঁজে থাকতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্যের মোড়কে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।